মধ্যপ্রাচ্যে কি অবশেষে যুদ্ধের উত্তেজনা কমতে যাচ্ছে, নাকি শান্তির আলো দেখানোর আগেই আবারও শুরু হলো নতুন সংকট? একদিকে ইরান ও ওমান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে খবর মিলেছে। অন্যদিকে একই সময় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সৌদি তেলবাহী ট্যাঙ্কারে নতুন হামলার দাবি করেছে। ফলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বৈশ্বিক তেল ও গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। কয়েক মাস ধরে চলমান এই সংঘাতের কারণে এই পথ কার্যত অচল হয়ে পড়েছিল। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দামও বারবার ওঠানামা করে। এখন ইরান জানিয়েছে ওমানের সঙ্গে জাহাজ চলাচলের রুট নিয়ে একটি খসড়া সমঝোতার শেষ পর্যায়ে তারা রয়েছে। তবে তেহরান স্পষ্ট করেছে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ও সামরিক বাধাগুলো দূর করতে হবে। অর্থাৎ শুধু ইরান ও ওমানের সমঝোতা হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। এদিকে পরিস্থিতি জটিল করে তুলেছে লোহিত সাগরের নতুন নিরাপত্তা সংকট। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে তারা সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে। যদিও এই দাবি স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি এবং সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবুও এই ধরনের দাবি আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি হরমুজ প্রণালী খুলেও দেওয়া হয় তাহলে সেখানে জাহাজ চলাচল কতটা নিরাপদ হবে। কারণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে এবং অনেক শিপিং কোম্পানি এখনও বিকল্প রুট ব্যবহার করছে। ফলে সমুদ্রপথ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে। এই পরিস্থিতির প্রভাব ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। সমঝোতার আশায় কিছু সময় তেলের দাম কমলেও নতুন হামলার খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। ফলে বাজারের দামের ওঠানামা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমান দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এবারও দেশটি এমন একটি সমাধানের চেষ্টা করছে যাতে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারে এবং সংঘাত আরও বিস্তৃত না হয়। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতপার্থক্য রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একদিকে সমঝোতার সম্ভাবনা, অন্যদিকে নতুন হামলার দাবি। দুটি বিপরীত চিত্র একই সঙ্গে সামনে এসেছে। তাই এখন আন্তর্জাতিক মহলের নজর থাকবে ইরান ও ওমানের আলোচনার চূড়ান্ত ফল কি হয় এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালী নিরাপত্তা পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। দিনের ব্যস্ত সময় নয়, বরং মধ্যরাতেই হঠাৎ বেড়ে যাচ্ছে বিদ্যুতের চাহিদা। আর এর পেছনে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ দেওয়াকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সারা দেশে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার কারণে রাতের দিকে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিশেষ করে অবৈধ অটোরিকশা ও অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রীর দাবি, অনেক অটোরিকশা অবৈধ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। এসব সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে হামলার ঘটনাও ঘটছে বলে তিনি জানিয়েছেন। ফলে দিনের বেলায় বিদ্যুতের স্বাভাবিক চাহিদার পাশাপাশি রাতের বেলাতেও তৈরি হচ্ছে বাড়তি চাপ। আর এই বাড়তি চাপ সামাল দিতে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। তবে সমস্যাটি শুধু অটোরিকশা চার্জের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশের সামগ্রিক বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতিও বর্তমানে চাপের মধ্যে রয়েছে। বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবেলায় সরকার নতুন করে এলজি সরবরাহের উদ্যোগ নিচ্ছে। প্রায় 10 থেকে 12 দিন আগে একটি FSRU বা ভাসমান LNG টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি আরও 3টি FSRU করার পরিকল্পনাও রয়েছে, যেগুলো 2029 সালের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। শিল্প খাতেও বিদ্যুৎ ও গ্যাসের সংকট রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
অর্থাৎ একদিকে শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে বিদ্যুৎ প্রয়োজন, অন্যদিকে রাতের বেলায় অটোরিকশা চার্জিংয়ের বাড়তি চাহিদা তৈরি করছে আলাদা চাপ। এই পরিস্থিতিতে সরকার অটোরিকশা ব্যবস্থাকেও নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে। ইত্তেফাকে আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারি চালিত 3 চাকার স্বল্প গতির যানবাহনের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় লাইসেন্সিং ও নিবন্ধনের জন্য সমন্বিত কর্তৃপক্ষের নির্ধারণের পরিকল্পনাও রয়েছে। সরকারের লক্ষ্য, নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স ও নিবন্ধন চালু করতে গেলে একদিকে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, অন্যদিকে সরকারের রাজস্বও বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাতের বিদ্যুৎ সংকট কমাতে শুধু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাই কি যথেষ্ট? কারণ অটোরিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে চার্জিংয়ের জন্য বিদ্যুতের চাহিদাও বাড়ছে। অতীতেও দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে অটোরিকশা চার্জিংয়ের কারণে স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এদিকে বিদ্যুৎ সংকট সামাল দিতে গিয়ে সরকার লোডশেডিং ব্যবস্থাপনাতেও জোর দিচ্ছে। একই দিনে বিদ্যুৎ মন্ত্রী জানিয়েছেন, একটি FSRU মেরামত শেষ হওয়া না পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া খুব বেশি বিকল্প নেই। অর্থাৎ সামনে পরিস্থিতি সামাল দিতে একদিকে প্রয়োজন পর্যাপ্ত জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে প্রয়োজন বিদ্যুতের ব্যবহার নিয়ন্ত্রণে আনা। আর ব্যাটারি চালিত অটোরিকশার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কোন যান বৈধ, কোথায় চার্জ হবে এবং সেই চার্জের বিদ্যুৎ কিভাবে নিয়ন্ত্রিত হবে। কারণ অটোরিকশা দেশের লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই হঠাৎ করে ব্যবস্থা নেওয়ার বদলে নিবন্ধন, বৈধ চার্জিং ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবহারের নিয়ম তৈরি করাই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধানের পথ। সব মিলিয়ে মধ্যরাতে বিদ্যুতের বাড়তি চাহিদা এখন শুধু একটি বিচ্ছিন্ন সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অবৈধ বিদ্যুৎ সংযোগ, অটোরিকশার ব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং দেশের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। তাই রাতের বিদ্যুৎ সংকট কমাতে সরকার শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেয়, এখন সেটি দেখার বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একটি ছোট্ট জনগোষ্ঠী ইহুদিরা। জনসংখ্যার বিচারে তারা বিশ্বের সবচেয়ে বড় জনগোষ্ঠীগুলোর একটি নয়, কিন্তু বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, ব্যবসা, প্রযুক্তি ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। কেন ইহুদিদের একটি অংশ শিক্ষা ও পেশাগত সাফল্যের ক্ষেত্রে এগিয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে ইতিহাস, শিক্ষা, পারিবারিক সংস্কৃতি এবং অর্থনৈতিক আচরণের মতো বেশ কিছু বিষয়। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা দরকার, ইহুদিরা জন্মগতভাবে অন্য জাতির চেয়ে বেশি বুদ্ধিমান এমন কোনো বৈজ্ঞানিক সত্য প্রতিষ্ঠিত হয়নি। একটি জনগোষ্ঠীর সব মানুষ একই রকম মেধাবী বা ধনী এমন কোনো ধারণাও বাস্তবসম্মত নয়। তাহলে এই সাফল্যের পেছনে কি থাকতে পারে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ইহুদি সমাজের অনেক অংশে দীর্ঘদিন ধরে পড়াশোনা ও জ্ঞান চর্চাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ধর্মীয় গ্রন্থ পড়া, ব্যাখ্যা করা এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখার একটি ঐতিহ্য তাদের সামাজিক ও সংস্কৃতির অংশ হয়ে ওঠে। শুধু ধর্মীয় জ্ঞান নয়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই শিক্ষাকেন্দ্রিক সংস্কৃতির প্রভাব বিজ্ঞান, চিকিৎসা, আইন, ব্যবসা এবং অন্যান্য পেশাতেও দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐতিহাসিক বাস্তবতা। বিভিন্ন সময়ে ইহুদিরা ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৈষম্য, নিপীড়ন এবং পেশাগত সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে। অনেক জায়গায় তাদের জমি বা নির্দিষ্ট পেশায় প্রবেশের সুযোগ সীমিত ছিল। ফলে কিছু ইহুদি সম্প্রদায় এমনও পেশার দিকে বেশি ঝুঁকেছিল যেখানে জ্ঞান, হিসাব, বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রের দক্ষতা গুরুত্বপূর্ণ ছিল। তবে এখানেও সতর্ক থাকা জরুরি। অতীতের নির্যাতনকে সরাসরি একটি জনগোষ্ঠীর উচ্চ মেধার কারণ হিসেবে ব্যাখ্যা করার মতো সহজ কোনো বৈজ্ঞানিক সূত্র নেই। বরং বলা যায়, ঐতিহাসিক পরিস্থিতি তাদের শিক্ষা, পেশা এবং সামাজিক সংগঠনের ধরনকে প্রভাবিত করেছে। অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে একই ধরনের বিষয় দেখা যায়। উৎসটিতে অর্থ ব্যবস্থাপনার কয়েকটি অভ্যাসের কথা বলা হয়েছে: সঞ্চয়, বিনিয়োগ, পরিকল্পিত ব্যয় এবং ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলার প্রস্তুতি। বাস্তবে এসব অভ্যাস শুধু কোনো জনগোষ্ঠীর বৈশিষ্ট্য নয়। যে কোনো সমাজে মানুষ যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, শিক্ষায় বিনিয়োগ করে এবং অর্থকে উৎপাদনশীল কাজে ব্যবহার করে, তাহলে তার আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনাও বাড়ে। আর এখানেই আসে পরিবার ও প্রজন্মের ভূমিকা। একটি পরিবার যদি ছোটবেলা থেকেই সন্তানকে বই পড়াতে উৎসাহ দেয়, প্রশ্ন করতে শেখায়, দক্ষতা অর্জনের গুরুত্ব বোঝায় এবং ভবিষ্যতের জন্য
সঞ্চয়ের অভ্যাস তৈরি করে, তাহলে পরবর্তী প্রজন্ম তার সুফল পেতে পারে। এই ধরনের সামাজিক ও পারিবারিক অভ্যাস কয়েক প্রজন্ম ধরে চললে তার প্রভাব আরও দৃশ্যমান হতে পারে। বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ইহুদি বংশোদ্ভূত অনেক ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, অর্থনীতি, সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কিন্তু এখান থেকেও একটি ভুল সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় যে কোনো একটি জনগোষ্ঠী অন্যদের চেয়েও স্বাভাবিকভাবেই বেশি মেধাবী। কারণ একই পৃথিবীতে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অসংখ্য মানুষ বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, ব্যবসা ও শিল্পে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাহলে আসল শিক্ষা কি? একটি জাতি বা গোষ্ঠীর সাফল্যকে শুধু জিন কিংবা জন্মগত মেধা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর সঙ্গে জড়িয়ে থাকে শিক্ষা ব্যবস্থা, পারিবারিক সংস্কৃতি, ঐতিহাসিক অভিজ্ঞতা, সামাজিক নেটওয়ার্ক, অর্থনৈতিক সুযোগ এবং কঠোর পরিশ্রম। ইহুদিদের সাফল্য নিয়ে আলোচনা করতে গিয়ে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে তাদের কিছু সামাজিক অভ্যাস থেকে শিক্ষা নেওয়া, জ্ঞান অর্জন করা, প্রশ্ন করার মানসিকতা, দক্ষতা উন্নয়ন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অর্থনৈতিক সচেতনতা। অর্থাৎ প্রশ্নটা শুধু ইহুদিরা কেন এত স্মার্ট বা ধনী এভাবে দেখলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়, বরং প্রশ্ন হওয়া উচিত কিভাবে শিক্ষা, সংস্কৃতি, পরিবার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি জনগোষ্ঠীর সামগ্রিক সাফল্যকে প্রভাবিত করতে পারে। আর এই প্রশ্নের উত্তর শুধু ইহুদি সমাজের জন্য নয়, পৃথিবীর যে কোনো সমাজের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ শেষ পর্যন্ত সাফল্য কোনো জাতির একচেটিয়া সম্পত্তি নয়। সুযোগ, শিক্ষা, পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত, এই চারটি বিষয় একসঙ্গে কাজ করলেই একটি সমাজ সামনে এগিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার ঢুকে পড়েছে আরও এক জটিল পর্যায়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা চললেও হরমুজ প্রণালী নিয়ে কোনো সমঝোতায় এখনও বসতে পারেনি দুই পক্ষ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ সামরিক চাপের পাশাপাশি এবার তেহরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশল সামনে আনছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশল কি সত্যিই ইরানকে আলোচনার টেবিলে নত হতে বাধ্য করবে, নাকি উল্টো আরও দীর্ঘায়িত হবে এই সংঘাত? হরমুজ প্রণালী এখন পুরো সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। তাই এই জলপথে দীর্ঘস্থায়ী অচল অবস্থা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ববাজারে তার সরাসরি প্রভাব পড়ে। ইতিমধ্যে এর প্রভাব আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্লেন্ড ক্রুডের দাম প্রায় $90 কাছাকাছি পৌঁছেছে। কয়েকদিনের মধ্যেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থাৎ যুদ্ধের ময়দানের উত্তেজনা এখন সরাসরি অর্থনীতির উপর চাপ তৈরি করছে। ওয়াশিংটনের নতুন অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প ইরানের কাছ থেকে অতীতের সংঘাত ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। অর্থাৎ শুধু পরমাণুর কর্মসূচি কিংবা হরমুজ প্রণালী নয়, আলোচনার টেবিলে আরও একটি বড় সত্য যুক্ত হয়েছে। আর এখানেই তেহরান ও ওয়াশিংটনের অবস্থানের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। ইরানের অবস্থান হলো যুক্তরাষ্ট্রের অবরোধ বা সামরিক চাপ ব্যাহত রেখে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন চেয়েছে তেহরানকে চাপের মধ্যে রেখে নিজেদের সত্ত্ব আদায় করতে। ফলে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না হলেও সমঝোতার পথ এখন বেশ কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিপজ্জনক বিষয়, লোহিত সাগরের নতুন করে হামলা ও উত্তেজনা দেখা দিয়েছে। ইয়েমেনের উপকূলীয় এলাকায় হামলার কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে। হরমুজ ও বাব আল মানদেব দুটি গুরুত্বপূর্ণ জলপথে যদি একই সময়ে অস্থিরতা তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলো, আন্তর্জাতিক বাণিজ্য বাজার ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপ কি কাজ করবে। যুক্তরাষ্ট্র মনে করছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ ইরানকে শেষ পর্যন্ত সমঝোতায় বাধ্য করতে পারে। কিন্তু সমালোচকদের আশঙ্কা, শুধু নিষেধাজ্ঞার উপর নির্ভর করলে দ্রুত কোনো সমাধান নাও আসতে পারে, বরং অর্থনৈতিক চাপ বাড়লে ইরানের অবস্থান আরও কঠোর হয়ে উঠতে পারে। আর সেই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হবে হরমুজ প্রণালী, কারণ এই জলপথে যত বেশি সময় অচল থাকবে, তত বেশি বাড়বে জ্বালানি বাজারের চাপ। আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে পরিবহন খরচ থেকে শুরু করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের উপর।
অ্যামাজনের গভীর জঙ্গলে এমন এক সাপের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যার আকার শুনলে অবাক হতে হয়। গবেষকদের দাবি এটি গ্রিন অ্যানাকোন্ডার একটি নতুন প্রজাতি, আর আকারের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় সাপগুলোর একটি। ইকুয়েডরের অ্যামাজন বনে গবেষণা চালাতে গিয়ে বিজ্ঞানীদের সামনে আসে এই চমকপ্রদ আবিষ্কার। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল স্থানীয় ওয়াওরানি আদিবাসীদের আমন্ত্রণে ওই অঞ্চলে অভিযান চালায়। 10 দিনের সেই অভিযানে বিজ্ঞানীরা নদীপথ ধরে অ্যানাকোন্ডার সন্ধান করেছিলেন। এক পর্যায়ে অগভীর পানিতে শিকারের অপেক্ষায় লুকিয়ে থাকা বেশ কয়েকটি বিশাল আকারের সাপ দেখতে পান তারা। আর সেখানেই সামনে আসে গুরুত্বপূর্ণ তথ্য। গবেষকদের পর্যবেক্ষণে পাওয়া একটি স্ত্রী অ্যানাকোন্ডার দৈর্ঘ্য ছিল প্রায় 6.3 মিটার, অর্থাৎ 20 ফুটেরও বেশি। তবে স্থানীয় শিকারীদের কাছ থেকে বিজ্ঞানীরা আরও বড় সাপের উপস্থিতির কথাও জানতে পারেন। তাদের দাবি এই এলাকায় প্রায় 7.5 মিটার লম্বা এবং 500 কেজি ওজনের অ্যানাকোন্ডাও দেখা গেছে। গবেষকরা নতুন এই সাপের নাম দিয়েছে নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা, বৈজ্ঞানিক নাম ইউনেকটেস আকাইমা। এতদিন গ্রিন অ্যানাকোন্ডাকে একটি প্রজাতি হিসেবেই দেখা হতো, কিন্তু জিনগত বিশ্লেষণে বিজ্ঞানীরা দেখতে পান উত্তরাঞ্চলের এই অ্যানাকোন্ডার সঙ্গে দক্ষিণাঞ্চলের গ্রিন অ্যানাকোন্ডার উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। গবেষকদের মতে প্রায় 1 কোটি বছর আগে এই দুই ধরনের অ্যানাকোন্ডার বিবর্তনীয় পথ আলাদা হয়ে যায়, আর তাদের জিনগত পার্থক্য প্রায় 5.5%। গবেষক অধ্যাপক ব্রায়ান ফ্রাই এই পার্থক্যের গুরুত্ব বোঝাতে মানুষ ও শিম্পাঞ্জির উদাহরণ দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী মানুষ ও শিম্পাঞ্জির জিনগত পার্থক্য যেখানে প্রায় 2%, সেখানে এই অ্যানাকোন্ডাগুলোর পার্থক্য আরও বেশি। তবে শুধু নতুন প্রজাতির সন্ধান পাওয়াই এই ঘটনাকে গুরুত্বপূর্ণ করে তুলছে না, এর বিশাল আকারও বিজ্ঞানীদের বিশেষভাবে আগ্রহী করে তুলছে। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী সাপ হিসেবে পরিচিত। অন্যদিকে রেটিকুলেটেড পাইথন দৈর্ঘ্যে আরও বড় হতে পারে, কিন্তু অ্যানাকোন্ডার শরীরের গঠন ও ওজন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাপগুলোর একটি করে তুলেছে। নতুন নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডার সন্ধান তাই অ্যামাজনের জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই আবিষ্কারের আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগও, কারণ অ্যামাজনের এই বিশাল জঙ্গল দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ সহ নানা কারণে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। গবেষকদের হিসাবে অ্যামাজনের প্রায় 20 থেকে 31% বন্যপ্রাণীর আবাসস্থল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি একইভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে ক্ষতির পরিমাণ আরও অনেক বাড়তে পারে। অর্থাৎ যে জঙ্গলের গভীরে এখনও মানুষের অজানা প্রাণীর সন্ধান মিলছে, সেই একই জঙ্গল যদি দ্রুত ধ্বংস হতে থাকে, তাহলে নতুন আবিষ্কৃত এই বিশাল সাপসহ বহু প্রাণীও ভবিষ্যতের হুমকির মুখে পড়তে পারে। বিজ্ঞানীদের কাছে তাই নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডার আবিষ্কার শুধু একটি নতুন সাপের সন্ধান নয়, এটি অ্যামাজনের গভীরে এখনও কত অজানা প্রাণী ও বৈচিত্র্য লুকিয়ে থাকতে পারে তারও একটি বড় উদাহরণ। আর একই সঙ্গে এটি মনে করিয়ে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বনভূমিগুলোর একটি ধ্বংস হলে শুধু গাছপালাই নয়, হারিয়ে যেতে পারে এমন অনেক প্রাণী যাদের অস্তিত্ব সম্পর্কে আমরা এখনও জানিই না।